সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী প্রভাতী শিফটে খ শাখার দই গ্রুপ থেকে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। দাদু, আমরা সবাই আজকে আপনার কাছে যুদ্ধ চলাকালে আপনার কিছু ঘটনা শুনতে এসেছি। ঠিক আছে, চলো তাইলে আমরা সবাই আমার রুমে গিয়ে বসি। দাদু, আপনার সম্পূর্ণ পরিচয়টা আমাদের বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ বদরুদ্দোজা। আমি বর্তমানে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডারের দায়িত্বে আছি এবং 5টা উপজেলার মুক্তিযোদ্ধাদের আমি অভিভাবক। নাতনিরা, তোমাদের নাম কিন্তু আমার এখনো জানা হলো না। তোমাদের নামগুলো তোমরা এক এক করে আমাকে শোনাও। আমার নাম লামিয়া সিরাজ মিথিলা। আমি আইমান সাকিয়া। আমার নাম সুমাইয়া বিনতে সফি। আমার নাম শিখি রায়। আমি তানজিনা হানিফ। আমার নাম ইরশাদ হোসেন ইচ্ছা। আমি সুমাইয়া আক্তার তিমি। আমি পায়েল বর্মন। আমি সাবিনা মুশফিকা অর্থী। আমি নুসরাত জাহান। আমি ওয়াদিয়া। মুক্তিযুদ্ধের সময় আপনি কত নাম্বার সেক্টরে ছিলেন? আমি মুক্তিযুদ্ধ যখন করি সেটা ছিল আমাদের পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁ এই এলাকাটা ছিল 6-এর ক, এবং আমাদের ওই সময় এই 6-এর ক সেক্টর কমান্ডার ছিল M.K. বাসার। দাদু, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 1971 সালে যখন আমি মুক্তিযুদ্ধ করি তখন আমি কলেজের ছাত্র, অর্থাৎ আমি সেকেন্ড ইয়ারে তখন পড়তাম আর ইন্টারমিডিয়েট। সেই হিসাবে আমার বয়স তখন ছিল 19 বছর। দাদু, আপনি কেন মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন? এমন কোনো ঘটনা আছে যা আপনাকে মুক্তিযুদ্ধ করতে অনুপ্রাণিত করেছে? এই প্রশ্নটা আর উত্তর দিতে গেলে আমাকে একটু বেশ কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে, আমরা এই দেশটাকে 2বার স্বাধীন করি। একবার স্বাধীন করি আমি 1947 সালের 14ই আগস্টে, তখন হয় পাকিস্তান, আমাদের এই খণ্ডটা ছিল পূর্ব পাকিস্তান। আরেকবার আমরা স্বাধীন হলাম 1971-এর 16ই ডিসেম্বর, এটা হলো বাংলাদেশ। তবে বর্তমানে আমরা বাংলাদেশে বাস করি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বরে। আমরা এই যে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তান যখন আমরা করলাম তখন আমাদের পাকিস্তানের 2টা অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। আমাদের পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা ছিল 4 কোটি, পশ্চিম পাকিস্তানে ছিল 2 কোটি। কিন্তু দেখা গেছিল প্রতিটা ক্ষেত্রেই, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে ওরা 4 ভাগের 3 ভাগ ওরা নিত, 1 ভাগ আমাদেরকে দিত। এই যে শোষণ, শাসন, নির্যাতন আমাদের ওরা পশ্চিম পাকিস্তানিরা বা সামরিক জান্তারা করতে ধরলো, এর বিরুদ্ধে আমরা সেদিন মাথা চাড়া দিয়েছিলাম। সেদিন আমাদের আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করার জন্য, যার ফলেই ওনার জীবনের 13 বছর ওনাকে জেল কাটতে হয়েছে। 13 বছর জেলখানা ছিলেন। এবং এই যে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমাদেরকে শাসনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, এবং উনি সবসময় বলতেন দুঃখী মানুষের মুখে মুখে আমি হাসি ফোটাবো, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব, এই সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং আমাদেরকে উনি অনুপ্রাণিত করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে 1970 সালে পাকিস্তানিরা আমাদের এখানে দিল ভোট, নির্বাচন। সেই নির্বাচনে আমাদের সে তদানীন্তন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের দল 300 আসনের মধ্যে পূর্ব পাকিস্তানে ওরা মোট কথা ওরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এক কথায় পূর্ব পাকিস্তানের ছিল আসন 162টা। 162টা আসনের মধ্যে 160টা আসন আওয়ামী লীগ পায়। তারপরেও কিন্তু আমাদের ওরা ক্ষমতা দিল না ছেড়ে। এরপরে আরম্ভ হয়ে গেল আন্দোলন। আন্দোলন করতে করতে জেলের তালা ভাঙবো, ছেলে মেয়ে ছাত্র জনতা সব রাজপথে নেমে গেল, অসহযোগ হয়ে গেল।
হ্যাঁ, বঙ্গবন্ধু ডিক্লেয়ার দিল আমার বিনা হুকুমে তোমরা স্কুলে যাবা না, তোমার খাজনা দেবা না, তোমার ট্যাক্স দেবা না, তোমার ব্যাংকে যাবা না, উনার নির্দেশ। তখন কিন্তু পাকিস্তান শাসন চলতেছে, উনি অসহযোগ ঘোষণা করলো, সবাই সেই কথা শুনলো। হ্যাঁ, 7.5 কোটি মানুষ সেদিন একমাত্র বঙ্গবন্ধু কথা উঠা বসা করতো, উনি যেটা বলতো সেটাই হতো। এই অবস্থা দেখে বিপাকে পড়ে গেলো তখনকার প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, উনি ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। উনি যখন দেখলো যে না, এই লোকটাকে আর আটকানো যাবে না বঙ্গবন্ধুকে, হ্যাঁ, তখন উনি ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে উনি রাতের অন্ধকারে চলে গেলেন পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে। ইয়াহিয়া খান আসে বললো, বঙ্গবন্ধু বললো যে ঠিক আছে তোমাকে আমি ক্ষমতা দিব, কিন্তু ইয়াহিয়া খান ক্ষমতা না দিয়ে উনি 1971 সালের 25শে মার্চ রাত 12টা 1 মিনিটে ঘুমন্ত বাঙালির উপর লেলিয়ে দিল টিক্কা খানের দ্বারা নরহত্যার যজ্ঞ। 1971-এর 25শে মার্চ রাত 12টা 1 মিনিটে সারা ঢাকা শহরের কলেজ ইউনিভার্সিটির যত ছেলে মেয়ে যাকে যেখানে যেভাবে পেয়েছে তারা সব হত্যা করছে। বেশিরভাগ ইউনিভার্সিটির হলগুলোতে তারা হত্যা করছে। এই যে অবস্থাটা সৃষ্টি হয়ে গেল, এর রেশ কিন্তু আমাদের ঠাকুরতে পড়ে গেল। সেদিন রাত 12টা 1 মিনিট হতে আমাদের ওই ইপিআর ক্যাম্প, যেটা তোমরা এখন বলতেছ, আগে বলতো এটাকে ইপিআর ক্যাম্প পাকিস্তানের মধ্যে, এখন বিজিবি ক্যাম্প, মধ্যখানে ছিল বিডিআর ক্যাম্প। সেই ক্যাম্পে ওরা ঢাকা থেকে ওদের ওয়ারলেস হয়ে গেলো, ওরা ওখানে আরম্ভ করলো বাঙালি নিধন। এই বাঙালি নিধনের অবস্থা থেকে আমি সবাই তখন কলেজ থেকে আসছি খালি ঠাকুরগাঁও, আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়তাম, আসে শুনলাম এই অবস্থা। তখন আমরা ওখানে যোগ দিলাম, ওই ওয়াবদা তোমাদের স্কুলটার ওই পাশে ওয়াবদাতে, ওখান থেকে আমরা যে যা লাঠি ছোটা হাফিজি যা আসবে আমরা 2-3 দিন যুদ্ধ করছি বিভিন্নভাবে। কিন্তু ওই ইপিআর ক্যাম্পের 3 তলায় পাঞ্জাবি মহিলা ছিল, মেজর ছিল, মেজর সাহেবের ওয়াইফ, ওরা 3 দিন 3 রাত যুদ্ধ করছে বাঙালিদের সাথে 3 তলা থেকে। 3 দিন 3 রাত যুদ্ধ করার পরে ওরা সারেন্ডার করছে। তখন ওদেরকে আমাদের বাঙালিরা মেরে ফেলছে, আর কি মেরে ফেলে সারা ঠাকুরা শহর পায়ে দড়িটা নিয়ে ঘুরে নিয়ে গেছে। এই অবস্থা যখন আমি দেখলাম মাঠের বড় মাঠে যে একটা বিশাল মহিলা সাদা ধবধব আর একটা মেজর ওদের পায়ে দড়ি লাগায়, আমাদের ওই ইপিআররা, তখনকার ইপিআর বলতো, হ্যাঁ, আনসাররা, এরা সব নিয়ে বেড়াচ্ছে। এই অবস্থা দেখে আমি, আমার সঙ্গে আরেকজন আমার ভাইস্তা ছিল, ঢাকা ইউনিভার্সিটি পড়তো, আমরা সাইকেলগুলো নিয়ে দুই সাইকেল নিয়ে আমরা একদম আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের হচ্ছে ভাতগা আউলিয়াপুরে, ওখানে যা ওকে আমি বললাম যে আর থাকা যাবে না, হ্যাঁ, যেহেতু যে সিন দেখলাম আমরা পাঞ্জাবিরা এসে গেছে, হ্যাঁ, কিছুক্ষণ আগে শুনলাম যে তোমাদের গাড়ি ওখানে বোম পড়ছে, মানে ওরা 10 মাইল থেকে বোম্বিং করছে, ওরা শুনছে এই ঘটনা, বোম্বিং আরম্ভ হয়েছে। আমরা মানে ভাতগা আমার গ্রামের বাড়িতে, ওখান থেকে তারপরের দিন মুক্তিযুদ্ধে একদম ভারত। এই যে ঘটনা, এই যে অবস্থাটা আমাকে সেদিন বাধ্য করেছিল মুক্তিযুদ্ধ যেতে। সেদিন আমি ভুলে গেছিলাম আমার বাপ মা ভাই বোন আত্মীয় কে কোথায় আসছে কোন দিকে আমরা তাকাইনি। আমাদের একটাই টার্গেট ছিল, বঙ্গবন্ধু নির্দেশ দিচ্ছে 7ই মার্চে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার যা আছে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। সুতরাং বিকল্প কোনো রাস্তা নাই আমাদের বাঁচার, আমাদেরকে স্বাধীনতা আনতেই হবে। মানে মুক্তিযুদ্ধ করে আমরা 9 মাসে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের মতো সুসজ্জিত বাহিনীকে পরাজিত করে আমরা 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। দাদু, আপনার কি বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিল। কোথায় এবং কিভাবে? 1971 সালের 16ই ডিসেম্বরে যখন আমরা স্বাধীন করলাম, বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন বঙ্গবন্ধু ছিল পাকিস্তানি কারাগারে। হ্যাঁ, 1972-এ 8ই জানুয়ারি পাকিস্তানের সামরিক জান্তারা ওনাকে মুক্তি দিল, পাকিস্তান কারাগার থেকে উনি বেরোলেন 1972-এর 8ই জানুয়ারিতে। 10ই জানুয়ারিতে উনি বাংলাদেশে আসলেন। 12ই জানুয়ারিতে 72-এ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি প্রধানমন্ত্রী হলেন। তারপর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 4 তারিখে উনি 1972-এর ঠাকুরে আসছিলেন, বড় মাঠে এক বিশাল জনসভা করছিলেন। ওই জনসভার উনি আসছিলেন এবং আমি এবং আরও আমার কয়েকজন বন্ধু বান্ধব মুক্তিযোদ্ধা, আমরা জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর জন্য আপেল কাটতেছিলাম চাকু দিয়ে।
এমন সময় উনি আসে ঢুকলেন, ঢুকে এইভাবে হাত বুলাই দিলেন মাথায়, দেখবেন ঠিক আছে তোমরা কী করতেছো? বলছে লিডার আমরা তো আপনার জন্য আপেল কাটতেছি। বলছে ঠিক আছে তোমরা খেয়ে নাও, আমি একটু বাথরুম সেরে, প্রচুর জনগণ, হ্যাঁ আমি থাকবো না, আমি খাবো না, তোমরা খেয়ে নিবে। এই বলে আমাদের মাথায় হাত বুলাই সত্যি আছে, উনি গেল বাথরুম থেকে এসে, হ্যাঁ আবার বলো ঠিক আছে একটা, ঠিক আছে তোমরা এত কষ্ট করছো, একটা আপেল তুললো মুখে দিয়ে চলে গেলো। ওনার দেখা হয়েছিল আমার সেই জেলা পরিষদ ভবনে মারছে, এবং বিশাল দেহ, বিশাল লম্বা, নেতার মতন, সবসময় মুখে হাসি, কেমন জানি, হ্যাঁ এখনও মুখে আমার সঙ্গের মধ্যে ভাসে যে ওনার সেই স্মৃতি। হ্যাঁ সেই লোকটা সেদিন ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাবা। দাদু, আমরা তো আপনার কাছে অনেক ঘটনাই শুনলাম মুক্তিযুদ্ধের সব ঘটনাই আমাদের কাছে অনেক স্মরণীয়। কিন্তু আচ্ছা দাদু, আপনার কাছে এর থেকেও বেশি স্মরণীয় মুক্তিযুদ্ধের কোনো ঘটনা আছে কি, যা আপনার মনে আজও মানে সবসময় স্মরণ হয়ে থাকে? অবশ্যই আসছে, মানে বলি আর কি, আমরা ছিলাম আসলে গেরিলা বাহিনী। হ্যাঁ আমাদের কাজ ছিল দেশের অভ্যন্তরের ভিতরে আমরা ছিলাম 6 নম্বর সেক্টরে, হ্যাঁ পঞ্চগড় ওইদিকে বোদগা নামে এক গ্রামে। আমাদের সঙ্গে ছিল প্রায় 26 জনের মতন গেরিলা, সুসজ্জিত সবাই। আমরা শুধু বিভিন্ন জায়গাতে যেতাম অস্ত্র নিয়ে, হ্যাঁ পানি বাঁচতেছে, আমরা আমাদের গ্রেনেড থ্রো করলাম, আবার ব্যাক করতাম। হ্যাঁ আমরা একজন ডাইরেক্ট ফাইট করতাম ওদের সাথে। হ্যাঁ গেরিলারা বিভিন্ন কায়দায় যোগাযোগ করে যায়, ইয়া করে, সবসময় একবারে সবসময় টেনশনে রাখা, উধার মুক্তি হয় দিল ইয়া করে, এইরকম। এটা হচ্ছে গেরিলা ফাইট। আমরা গেরিলারা যখন ডিসেম্বর মাস পড়লো, যুদ্ধ করার ডিসেম্বর মানে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, আমরা সবাই একদিন শুনলাম যে আমাদের ঠাকুরাতে পাঞ্জাবিরা চলে গেছে, পঞ্চগড়ে নাই, তারপর বোদাতেও নাই, সব ব্যাক করছে। আমাদেরকে আমাদের নেতা বললো, লিডার বললো, গ্রুপ কমান্ডার বললো যে একটা কাজ করে চলেন আমরা আজকে ঠাকুরা যাবো। এই এই বলে সবাই আমরা রেডি হলাম, যন্ত্রপাতি অস্ত্র নিয়ে আমরা সন্ধ্যার দিক রওনা হইলাম। ওটা হচ্ছে বোদগা নাম, আটোয়ারির আরও পশ্চিমে, মানে বর্ডারের কাছে আর কি। ওখান থেকে আমরা সব আসতেছি অন্ধরাত্রে, মানে খুব খুশি আমাদের মধ্যে যে ওরা যেহেতু ব্যাক করছে, তার কারণে ওরা ডিমোরালাইজ হয়ে গেছে, ওরা শেষ। হ্যাঁ আমরা এখন ঠাকুরা দিয়ে যাচ্ছি। ঠাকুরা গেলে হয়তো আমরা ঠাকুরাকে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে। আস্তে আস্তে তখন কিন্তু রাত ছিল প্রায় 2টা 3টা, আর আমাদের কিন্তু দিনটা তখন মনে হতো না। হঠাৎ সামনে দেখতেছি আমরা কয়েকশো কালো পোশাক নিয়ে রেডি হয়ে আসছে ফায়ার করার জন্য। সাথে সাথে আমাদের লিডার বললো, হ্যাঁ আপনারা পজিশন নিয়ে নেন। আমরা সবাই চারিদিকে পজিশন নিয়ে নিলাম। আমার সামনে ছিল একটা বেলের গাছ, বেল, হ্যাঁ ওখানে 3-4 দিন চললো। আমি আর চড়তে পারলাম না, তো আমি ওই বেলের গাছটার পাশেই আমার এসলার ইয়া করে রেডি করে আসছি। এমন সময় আমাদের একজন বন্ধু ওপেন ফায়ার করে দিল, মানে উপরের দিকে ফায়ার করলো। ও যখনই ফায়ার করে দিল, সাথে সাথে হ্যাঁ ওদিকেও ফায়ার হয়ে গেলো, ওই সাইডেও। এখান থেকে মনে করো তোমরা ওই ব্রিজের ওখানে এতটুকু ডিস্টেন্স। আমরা তখন মনে করছিলাম যে, আমি বিশেষ করে মনে করছিলাম যে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত, কারণ আমরা তো 25-30 জন, আর ওদেরকে দেখছি কয়েক হাজার কালো কালো পোশাক পরা সব ওই ধরনের। ওইখানে কিন্তু একটা বিরাট বাংকার ছিল ওই জায়গাটাতে। এইভাবে প্রায় 3-4 মিনিট গেল, আমরাও অ্যাডভান্স হচ্ছি, ওরাও অ্যাডভান্স হচ্ছে। আমাদের নেতা বলতে তুমি কোন হয় বলে আবার দিল ফায়ার করে, ওদেরকে ফায়ার না করে অন্যদিকে ফায়ার করলো। দেখি রিপ্লাই গিয়ে আসছে, কোনো রিপ্লাই নেই। এইভাবে একাতে যখন ইয়ার মধ্যে রেঞ্জের মধ্যে চলে আসছে, রেঞ্জ মানে এখন যদি উভয় পক্ষে সব তো ট্রিগারটা হাতে আরম্ভ হয়ে যাবে, এমন সময় একটা সাউন্ড আসলো, হাম বেসে ভাই। ওদের নেতা দল আসে, একটু আগে আসে বললো যে হাম বেসে ভাই। তা আমরা হালকা পাতলা শুনলাম, রাত্র গভীর রাত্র, যে নিশ্চয়ই আমাদের ডাউট হলো পাঞ্জাবি সেনারা হয়তো না, এখানে একটা ঘটনা আছে। তো আমাদের নেতা বললো হাম এফে ভাই। এরা ওটা শুনতে পারছি, ওরা বললো বেসে ভাই, আপনারা এফে ভাই। এই দুই ভয় পক্ষে আগাচ্ছি, হ্যাঁ। তারপর আবার আরেকজন ফায়ার করে দিল, ওদেরকে দাঁড়িয়ে আরেকদিকে, যে দেখি যদি
আমরা আমরা কি গালা হয়ে গেছি নাকি? হ্যাঁ, इन द मेन टाइम है उधर नेता से बोले भाई हम बीएसएफ भाई बीएसएफ तुम बस दोस्त तुम के एफए भाई এই বলে একবার উভয় পক্ষে সে সাংঘাতিক হারে গোলাগুলি করে মানে আমাদের মিসফায়ার হয়েছে। তার কারণ না, ঘটনাটা হচ্ছে কি ওই জায়গাটাতে ওই বাংকারটাতে হ্যাঁ কয়েক মিনিট আগে পাঞ্জাবিরা ছিল, ওরা উইথড্র করে ঠাকুরা চলে এসেছে। আর ওই বিএসএফরা আমাদেরকে ইনফর্ম না করে ওরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে, ওরা ওই ক্যাম্পে ঢুকছে। হ্যাঁ, আমরা এই জিনিসটা জানি না, যার জন্য একটা বিরাট মিসফায়ার হয়ে যেতেছিল, মানে নির্ঘাত। এই যে একটা বিরাট ঘটনা, যে মারা গেছে যাক সারা কী হবে, কিন্তু বেঁচে গেছে। এটা একটা আমার জীবনে একটা বিরাট স্মরণীয় ঘটনা। আমাদের মধ্যে অনেকে জিনিস যারা আশ্রম পুরা হয়ে গেছে বলছে সেদিন কী হয়ে যেত, অল্পের জন্য তার মানে ইয়া ছিল, হ্যাঁ ছিল বলি আমরা বেঁচে গেছি। এই একটা বিরাট স্মরণীয় ঘটনা। আচ্ছা দাদু, মুক্তিযুদ্ধের সময় কি নারীরা যোগদান করেছিল? মুক্তিযুদ্ধের সময় নারীরা মানে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। যেমন মুক্তিযুদ্ধে অসুস্থ হয়ে গেলে বা কোনো গুলি লাগলে ওরা নার্সিংয়ের কাজটা করতো, হ্যাঁ, এবং বিভিন্ন রকম ইনফরমেশন দিত। এই ধরনের কাজটা ওরা বেশি করতো, এবং ডাইরেক্ট খুব কম মুক্তিযোদ্ধা ছিল আর কি নারীদের। তবে ওদের ভূমিকাটা মুক্তিযোদ্ধাদের থেকে কোনো কম ছিল না। হ্যাঁ, যেসব উইন্ডেড মুক্তিযোদ্ধা তাদেরকে নিয়ে গিয়ে হ্যাঁ নার্সিং করা, তাদেরকে ভালো করা, তাদের উপর মুক্তিযুদ্ধে তাদের একটা বিরাট অবদান ছিল। এই রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমরা 9 মাস যুদ্ধ করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে এবং বিশ্বের সুসজ্জিত বাহিনী পাক বাহিনীর সাথে লড়াই করে যখন আমরা 1971-এর 16ই ডিসেম্বরে দেশটা স্বাধীন করলাম, সেই সময় আমরা স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধুর সেই ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, শোষণহীন সমাজ। এবং আমরা আশা করেছিলাম যে আমাদের উপর যে শোষণ নির্যাতন হয়েছিল, পাকিস্তানে করেছিল, আমরা এখন খুব সুন্দর শান্তিতে থাকবো, আমাদের দেশ খুব ভালো দেশ, দারিদ্র্যমুক্ত দেশ। হ্যাঁ, সেই আশা আমরা করেছিলাম। এবং আমাদের নেতা যখন দেশের দায়িত্ব নিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি ঠিক সেইভাবে আমাদের দেশটাকে চালিয়ে যাচ্ছিলেন। এবং আমরা স্বপ্ন দেখেছিলাম ইনশাআল্লাহ উনি আমাদের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মাত্র 3.5 বছরে ওনাকে এক উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর লোক হত্যা করে সপরিবারে, এবং ওনার কাজ সব অসমাপ্ত থেকে যায়। আমরা মনক্ষুণ্ণ হয়ে পড়ি। পরিশেষে ওনার মেয়ে, আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার বাপের অসমাপ্ত কাজ করে যাচ্ছে এবং দেশ বর্তমানে উন্নয়নের রোল মডেলে রান করতেছে। এবং আমরা আশা করি আমাদের অনুভূতি, আমাদের স্বপ্নগুলো সব পূরণ হবে ইনশাআল্লাহ। দাদু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে আজকে অনেক সময় দিয়েছো। তোমার কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের অনেক কিছু জানতে পেরেছি। এবার চলো উঠি আমরা। ধন্যবাদ তোমাদেরকে সকলকে।